আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবারাকাতু। ফেসবুক বলেন বা আমার ভিডিও কমেন্টে বলেন, অসংখ্য মানুষের একটি কমেন্ট আমি দেখতে পাচ্ছি, যেখানে তাদের দাবি মিজানুর রহমান আজহারী সাহেবকে দেশের প্রধানমন্ত্রী করা হোক। আবার অনেকে এরকমও দাবি করেছেন যে কোনো একটা আলেমকে দেশের প্রধানমন্ত্রী করা হোক। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে আপনাদেরকে জানাবো যে দেশের প্রধানমন্ত্রী কোনো আলেম হলে কি দেশ চালাতে পারবে, এবং দেশের প্রধানমন্ত্রীকে আলেম করা কতটুকু যৌক্তিক কাজ হবে, এই সম্পর্কে আলোচনা করে জানাবো। এবং আপনাদেরকে এটাও আমি জানাবো যে কোন আলেমকে দেশের প্রধানমন্ত্রী করলে সবচেয়ে ভালো হবে। দেখুন ভাই সকল, দেশের প্রধানমন্ত্রী কে হবে সেটা তো আমরা নির্বাচন করতে পারবো না। আমরা যদি মনে করি যে অমুকজন দেশের প্রধানমন্ত্রী হোক, আমরা যতই দাবি করি, যতই কথা বলি, আমাদের কথাই তো আর প্রধানমন্ত্রী হবে না। প্রধানমন্ত্রী তো আর এমনি ছেলে খেলামো জিনিস নয়, আমরা যাকে বলবো সেই প্রধানমন্ত্রী হয়ে যাবে সেটাও না। কিন্তু মানুষের দাবি মিজানুর রহমান আজহারী তিনি প্রধানমন্ত্রী হোক। তো আমি কথা বলবো, তিনি প্রধানমন্ত্রী হলে কি দেশ চালাতে পারবে, কিংবা অন্য কোনো আলেম যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি দেশ চালাতে পারবে, এই বিষয় নিয়ে। দেখুন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী গঠিত হয় মানুষের ভোটের মাধ্যমে। কোনো একজন ভোটে দাঁড়িয়ে সর্বোচ্চ ভোট পায়, তাকেই প্রধানমন্ত্রী করা হয়, এবং তাকে দেখা হয় না যে তার দেশ চালানোর যোগ্যতা কতটুকু ইত্যাদি জিনিস দেখা হয় না। তো প্রধানমন্ত্রী যে কেউ হয়ে যায় এবং দেশ সেইভাবেই চলতে থাকে। কিন্তু একজন আলেম যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি সে দেশ চালাতে পারবে? অবশ্যই দেশ চালাতে পারবে। শুধু দেশ চালাতে পারবে তা নয়, সে আলেম ভালোভাবে দেশ চালাতে পারবে। হয়তো ভাবছেন যে দেশ চালার জন্য পার্টির নেতা হতে হবে, অনেক কিছু শিখতে হবে, কিন্তু তা নয়। দেশ কীভাবে চালাতে হবে এই বিষয়গুলো কোরআন, হাদিস এবং ফিকহ কিতাবের মধ্যে বিস্তারিতভাবে দেখতে পাবেন। আসলে একটু ভেবে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, এবং তারপরে উমাইয়া যুগ, আব্বাসীয় যুগ, আবার ভারতীয় মোগল সাম্রাজ্য, এরকম মুসলিম শাসক কত শত বছর এই পৃথিবীর বিভিন্ন দেশ শাসন করে গেছে। দেশ কিভাবে চালাতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, সে বিষয়টা প্রত্যেক আলেমকে শেখানো হয়। ফিকহ কিতাবের একটি অধ্যায় আছে যাকে বলা হয় ফিকহ আস-সিয়াসা, বা রাজনীতি ও শাসন সংক্রান্ত ফিকহ। এটি ইসলামিক রাষ্ট্র, শাসক, শাসন ব্যবস্থা, নীতি নির্ধারণ ও প্রশাসনিক বিষয়ে ইসলামের নিয়ম কানুন ও নির্দেশনা নিয়ে আলোচনা করে। এই ফিকহ কিতাবের মধ্যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, বিচার ব্যবস্থা করতে হবে, নাগরিক অধিকার ও দায়িত্ব পালন করতে হবে, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে রাখতে হবে, অর্থনীতি সম্পর্কে আরও বিভিন্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেশ কিভাবে পরিচালনা করতে হবে, সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, ইসলামী রাষ্ট্র কিভাবে গঠিত করতে হবে, সব কিছুই শেখানো হয় কোরআন এবং হাদিসে, আবার ফিকহ কিতাবের মধ্যে। অবশ্যই দেশ চালাতে পারবে। কিভাবে দেশ চালাতে হবে সেটা প্রত্যেকটা আলেমই জানে। যদি ভালো আলেম হয় তাহলে দেশ চালার নিয়মকানুন কোরআন হাদিস দিয়ে কিভাবে দেশ চালাতে হবে সে বিষয় জানবে। আসলে আমাদের দেশগুলো চলে সেটা কিন্তু মুসলমানদের তৈরি করা নিয়ম কানুনের মাধ্যমেই চলে। আমাদের দেশে যে সংবিধান আছে সেই সংবিধানের বেশিরভাগ জিনিসই মুসলমানদের তৈরি করা। পৃথিবীতে মুসলমানরাই উন্নতি করেছিল, দেশকে ঠিকভাবে নিয়ে গিয়েছিল, নিয়মকানুন তৈরি করেছিল, সেগুলো নিয়েই গোটা পৃথিবী ভেঙে খাচ্ছে। তো বর্তমানে কিন্তু আলেমরা রাজনীতিতে থাকে না আর দেশ পরিচালনা করে না। এই জন্য মনে হয় যে আলেমরা হয়তো দেশ চালাতে পারবে না, কিন্তু একথা সম্পূর্ণ ভুল। আপনি মিজানুর রহমান আজহারী বলেন বা অন্য কোনো আলেম বলেন না কেন, বাংলাদেশের যেসব বড় উলামায়ে কেরাম আছেন তারা সবাই দেশ চালাতে অবশ্যই পারবে, এবং দেশ তাদের হাতে দেওয়াই সবচেয়ে ভালো হবে। তাহলে তারা কোরআন এবং হাদিস মোতাবিক দেশ চালার চেষ্টা করবে, আর কোরআন এবং হাদিস মোতাবিক যে দেশ চালাবে সেই দেশ অবশ্যই উন্নত হবে। তার সাথে সাথে প্রত্যেকটা মানুষ ইনসাফ পাবে, সঠিক বিচার পাবে, এবং সবাই শান্তি শৃঙ্খলভাবে থাকতে পারবে। ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য একজন আলেমকে নির্বাচন করাই সবচেয়ে ভালো হবে।
কোন আলেম সবচেয়ে ইসলামিক রাষ্ট্র গঠনে বেশি ভূমিকা পালন করতে পারবে, সেটা তো আলেমদেরকে একসঙ্গে বসে ইজমা বা মতামত দিতে হবে এবং তাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে গঠিত করাই সবচেয়ে ভালো হবে। তো আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে একজন আলেম দেশ চালাতে অবশ্যই পারবে এবং আলেম দিয়েই দেশ চালানো সবচেয়ে ভালো হবে। আপনারা মিজানুর রহমান আজহারীকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, দোয়া করবেন এবং আগামীতে তাকে ভোটের মাধ্যমে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয় সেভাবে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রথমত আমি তাদের দুইজনের যোগ্যতা কেমন সে সম্পর্কে আপনাদেরকে জানাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সমাজসেবক। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র ঋণ ধারণা প্রবর্তক। তার শিক্ষাগত যোগ্যতা ও প্রাপ্য সম্মানগুলো উল্লেখ করা হলো। শিক্ষাগত যোগ্যতা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1960 সালে অর্থনীতিতে বিএ ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1961 সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। ইউএসএ থেকে 1971 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নাম্বার 2, কর্মজীবন ও অবদান: 1974 সালে বাংলাদেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসাবে যোগ দেন এবং 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা অল্প ঋণের মাধ্যমে গরিবদের উপকারে আসে। নাম্বার 3, পুরস্কার ও সম্মান: 2006 সালে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্টাল মেডেল অফ ফ্রিডম প্রদান করেন। 2013 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস তাকে গোল্ড মেডেল প্রদান করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শিক্ষাগত যোগ্যতা ও তার কাজের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সাম্মানিক ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এবার আমরা মিজানুর রহমান আজহারীর যোগ্যতা সম্পর্কে জেনে নিব। মিজানুর রহমান আজহারী একজন প্রখ্যাত ইসলামিক স্কলার এবং বক্তা। তার শিক্ষাগত যোগ্যতা এবং অবদান নিম্নরূপ। নাম্বার 1, শিক্ষাগত যোগ্যতা: দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি কওমি মাদ্রাসায় শিক্ষা শুরু করেন এবং সেখানে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। মারকাজুল ফিকরি আল ইসলামী ঢাকা, এখান থেকে তিনি দাওরা হাদিস সম্পূর্ণ করেন। আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর স্কলারশিপ পেয়ে সেখানে উচ্চশিক্ষা অর্জন করেন। তিনি তাফসির ও কোরআনিক সায়েন্স বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া তিনি ইসলামিক স্টাডিজ এবং কম্পারেটিভ রিলিজিয়ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেন। নাম্বার 2, কর্মজীবন ও অবদান: বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী বক্তব্য এবং দাওয়া কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন ইসলামিক বিষয়বস্তু নিয়ে গবেষণা ও লেখালেখি করেন। নাম্বার 3, বিশেষ দক্ষতা: কোরআন, হাদিস এবং ইসলামিক ফিকহ বিষয়ে গভীর জ্ঞান ও দক্ষতা। বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখেন। মিজানুর রহমান আজহারী তার শিক্ষাগত যোগ্যতা এবং ইসলামী জ্ঞানের জন্য ব্যাপকভাবে প্রসিদ্ধ। তার বক্তব্য এবং দাওয়া কার্যক্রমের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের কাছে ইসলামিক জ্ঞান প্রচার করেছেন। তো শেষ ফাইনাল সিদ্ধান্ত এটাই যে একদিকে যেমন ডক্টর ইউনূস সাহেব তিনি অনেক পড়াশোনা নন ইসলামিক দিক দিয়ে তিনি রাজনীতিবিদ, ব্যবসায়িক, নোবেলজয়ী, পিএইচডি করা কলেজের অধ্যাপক ইত্যাদিভাবে তিনি যোগ্যতায় পরিপূর্ণ দেখা যাচ্ছে এবং তিনি দেশ চালাতেও পারবেন, সেটাতে কোনো সন্দেহ নেই। তবে তিনার ইমানদারি কেমন সে সম্পর্কে আমি বলতে পারবো না। তিনি সঠিক বিচার করবেন নাকি করবেন না সে সম্পর্কে জানি না। যেহেতু তার মধ্যে ইসলামিক জ্ঞান অতটা নেই, তাই কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে তিনি পারবেন না, কিন্তু এমনি দেশ তিনি চালাতে পারবেন। এজন্য বর্তমানে প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মিজানুর রহমান আজহারী তিনিও যোগ্যতায় পরিপূর্ণ, তিনিও চারিদিক থেকে সম্পূর্ণ। তিনি ইসলামিক সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত, তিনি বক্তা, গবেষক, লেখক, তিনিও পিএইচডি করেছেন। যোগ্যতার দিকে মিজানুর রহমান আজহারী কারো থেকে কম নয়। তিনি যেমন জেনারেল শিক্ষায় শিক্ষিত, একই রকমভাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত।
তো দেশ চালানোর যদিও তার অভিজ্ঞতা নেই, যেহেতু তিনি কখনো রাজনৈতিক দলে ছিলেন না এবং দেশ চালাননি, তবে কোরআন এবং হাদিস মতে তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি দেশ চালাতে অবশ্যই পারবেন। তার কারণ দেশ কিভাবে চালাতে হয় সেটা কোরআন, হাদিস এবং ফিকহ কিতাব থেকে শেখানো হয়। এ সম্পর্কে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তিনিও যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আরামসে তিনি দেশ চালিয়ে দিতে পারবেন এবং তিনি একজন আলেম, সৎ মানুষ, সেই হিসাবে তিনি ইমানদারের সাথে সঠিক বিচারের সাথে দেশ চালাবেন এরকম আশা করা যায়। বাকি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই দুজনের মধ্যে দেশ চালানোর জন্য উপযুক্ত ব্যক্তি কে হতে পারে, কিংবা এই দুজনের মধ্যে দুজনেই উপযুক্ত ব্যক্তি নাকি, সেটা কমেন্ট করে জানাতে পারেন।